আমরা আজকে ফার্স্ট চ্যাপ্টার দিয়ে শুরু করব, দ্য হিস্ট্রি অফ সোশ্যাল এভলিউশন। সোশ্যাল এভলিউশন বলতে কি বোঝায়? এভলিউশন বলতে বোঝায় যে আমাদের যে মানুষ, আমাদের হিউম্যানস, যে আমরা এক শুরু করি একটা পজিশন থেকে, একটা জায়গা থেকে শুরু করি, আমরা আস্তে 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 উন্নতি করতে থাকি। ঠিক আছে, আমরা এখান থেকে শুরু করে আস্তে 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 এভাবে যাই, উন্নতি করতে থাকি। এটা হচ্ছে এভলিউশন। আর সোশ্যাল এভলিউশন হচ্ছে আমাদের সমাজের এভলিউশন, যে আমাদের সোশ্যাল সমাজ ব্যবস্থা, সেটার ডেভেলপমেন্ট। যেমন যখন আমরা আগে ছিলাম আদিম যুগে, প্রিমিটিভ এরাতে, আদিম যুগকে আমরা ইংলিশে কি বলি? প্রিমিটিভ এরা। ঠিক আছে, প্রিমিটিভ এরাতে মানুষ একা থাকতো। ঠিক আছে, মানুষ কিছু বুঝতো না, একা থাকতো, বা দুই একজন একসাথে থাকতো, কোনো ফ্যামিলি ছিল না, কিছু ছিল না, মানুষ এভাবেই থাকতো, একা থাকতো, নিজে খাবার খুঁজতো, নিজে খেত। তারপরে আস্তে আস্তে তারা মনে করে যে একা থাকলে তো আমার অনেক ঝামেলা হচ্ছে, আমি অসুস্থ হয়ে গেলে আমাকে খাবার কে এনে দিবে, আমি অসুস্থ হয়ে গেলে আমাকে দেখাশোনা কে করবে, আমি মারা গেলে আমি আমার জিনিস, আমার বাসা, তখন বাসা ছিল না, আমি মারা গেলে তারপরে কি হবে? আহ, তো তখন মানুষ কম্প্যানিয়নশিপ খোঁজা শুরু করে। তখন থেকে সোশ্যাল আইডিয়াটা আসবে, সোসাইটি, আমরা একটা সমাজ গঠন করি, তাদের মাথায় আসে যে আমরা কয়েকজন একসাথে থাকি। আগে একটা ফ্যামিলি, একটা মা, একটা বাবা, তাদের বাচ্চারা, এভাবে একটা ফ্যামিলি হয়। তারপর অনেকগুলো ফ্যামিলি মিলে একটা কমিউনিটি হয়। একটা কমিউনিটিকেই এসেনশিয়ালি একটা সোসাইটি বলা হয়। এভাবে মানুষ একা থাকা থেকে আস্তে আস্তে ফ্যামিলিতে থাকা, তারপরে সোসাইটিতে থাকা শুরু করে। এটাকেই বলে সোশ্যাল এভলিউশন। ঠিক আছে, আমরা এখন এটা ইতিহাস পড়ব শুরু থেকে। মানুষ আগে একা থাকতো, কিছুই করতে পারতো না। তারা কাপড় বানানো শিখে গাছের পাতা থেকে, তারপরে তারা পশু পাখির চামড়া থেকে কাপড় বানানো শিখে, লেদার বানানো শিখে, তারা আগুন আগুন জ্বালানো শিখে, তারা শিকার করা শিখে। এভাবে আমরা শুরু করেছি। Our world is full of many living things. People, plants, animals, and sea creatures. ঠিক আছে, আমাদের পৃথিবী অনেক জিনিস দিয়ে ভরা, অনেক লিভিং বিংস, যারা নিজেরা একসাথে থাকে, একসাথে কাজ করে, নিজেদের কমিউনিটিতে থাকে। শুধু কিন্তু মানুষের কমিউনিটি থাকে না, ডিড ইউ নো দ্যাট পিঁপড়ারাও কমিউনিটিতে থাকে? সবচেয়ে বেস্ট কমিউনিটি কিন্তু পশু পাখিদের মধ্যে পিঁপড়াদের, মানুষদের থেকে বেটার বন্ডিং ওদের মধ্যে। ওরা সবাই একসাথে কাজ করে, ওদের মধ্যে ঝগড়া লাগে না, ওরা ওদের কুইন থাকে, কুইন অ্যান্ড কথা মতো চলে। ওরা নিজেদের বাসা বানায়, খাবার খোঁজে, একজন আরেকজনকে সাহায্য করে, ওরা এভাবে কমিউনিটিতে থাকে। ইন এনশিয়েন্ট টাইমস, পিঁপড়ারাও না, মৌমাছিরা, bees রাও, in ancient times early humans were weak and faced many dangers like wild animals and natural disasters. আদিম যুগে, এনশিয়েন্ট টাইমস এর মানুষ, আর্লি হিউম্যানস, যে আগের দিনের যারা মানুষ ছিল, আদিম যুগের মানুষরা, তারা অনেক উইক ছিল, তারা অনেক ডেঞ্জার ফেস করতো, অনেক অনেক ডেঞ্জার তাদেরকে পার করতে হতো। যেমন হিংস্র পশু পাখি, বাঘ, সিংহ, হাতি। আর ন্যাচারাল ডিজাস্টার যেমন বন্যা, ফ্লাড, টাইফুন, সাইক্লোন, স্টর্মস, বড় বড় স্টর্মস, এগুলো একা একাই ফেস করতে হতো। To stay safe and get what they needed, people started helping each other. তারা যখন দেখে যে একা তো পারা যাচ্ছে না, তখন তারা নিজেরা সেফ থাকতে, সুরক্ষিত থাকতে, আর নিজেদের যা দরকার সেটা যাতে সবসময় তারা পেতে পারে কোনো সমস্যা ছাড়া, সেটার কারণে মানুষ একসাথে থাকা শুরু করে, নিজেদের সাহায্য করা শুরু করে। By helping one another and living together, humans slowly created society. একসাথে থাকা শুরু করে, নিজেদের হেল্প করা শুরু করে একজন আরেকজনকে, সেভাবে কি তৈরি হয়? সোসাইটি শুরু বানানো হয়। Humans slowly create a society. Living in groups is not only for humans. Many animals also live together. গ্রুপে থাকা শুধু মানুষদের জন্য না, পশু পাখিরাও একসাথে গ্রুপে থাকে। Elephants move and live in groups to protect each other. এলিফ্যান্টের গ্রুপকে তোমরা কি বলে না?
এলিফ্যান্টের গ্রুপকে হার্ড বলে। লায়ন্সরাও একটা গ্রুপে থাকে, লায়নদের গ্রুপকে প্রাইড বলে। If a crow is in trouble, crows gather to help it. ক্রোদের গ্রুপের একটা নাম আছে, ক্রোদের গ্রুপকে ওরা মার্ডার বলে। আমি জানি না কেন মার্ডার বলে, বাট অনেকগুলো কাক একসাথে যখন থাকে মার্ডার বলা হয়। Bees live together in beehives and work as a team. White ants, termites, পিঁপড়ারা, ওরা অ্যান্ট হিল বানায়। পিঁপড়ারা একটা হিলে থাকে মাটির মধ্যে, এরকম দেখবা যে এরকম তেল থাকে, ওর মধ্যে একটু গর্ত থাকে, এর মধ্যে দিয়ে পিঁপড়ারা যাওয়া আসা করে, এটাকে বলে অ্যান্ট হিল, অ্যান্ট হিল বলে। হোয়াইট অ্যান্ডস লিভ কোঅপারেটিভলি, কোঅপারেটিভলি মানে একজন আরেকজনকে হেল্প করা আর একসাথে থাকা, হেল্পিং ওয়ান অ্যানাদার। ঠিক আছে, আমরা এই পার্টটুকু কি আমরা বুঝতে পেরেছি? তোমরা প্লিজ রেসপন্স করো যদি কিছু বুঝতে না পারো। একটু আগে যেটা বোঝালাম, কিছু বুঝতে না পারলে আমাকে বলো, তাহলে আমি আবার বুঝাই। মিলি আক্তার, তুমি মিউট করা, তোমার কথা শোনা যাচ্ছে না। তুমি মিউট করা, আমি মিউট করো একটু আপু। মিস আপনার কথাটা শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে না? নো এখন মিস। শোনা যাচ্ছে? মিস মানে একটু ভলিউমটা একটু লো। যাচ্ছে। ওকে মিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এতক্ষণ যেটা বললাম তোমরা কি শুনতে পারো নাই? তাহলে আমি আবার বোঝাবো, এটা বুঝাবো আবার। মিস ওগুলো শুনতে পেয়েছি, বাট একটু ভলিউমটা লো ছিল। আপনি কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা ওটা বুঝতে পারছো। আমি এখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করলে চ্যাটে অ্যান্সার করতে পারবা? ইয়েস মিস। Yes, miss. Yes, miss. ওকে দেন আমাকে তোমাকে একটু বোঝাতে হবে। ইউ ডোন্ট নিড টু এক্সপ্লেইন টু মি ইন ইংলিশ, এখন তুমি চাইলে আমাকে বাংলায় বোঝাতে পারো। ক্যান এনি অফ ইউ এক্সপ্লেইন টু মি মানুষ কেন সোসাইটিতে থাকা শুরু করে? ওয়াই ডিড পিপল ক্রিয়েট সোসাইটি? মিস আমি বলবো। হ্যাঁ বলো। মিস the primitive people started to live in societies because of they wanted to lead a safe and sound life, and they thought if we live in societies we can stay safe from many kinds of harmful natural disasters, robbers and attackers or wild animals. হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। নিজেদেরকে সেফ রাখার জন্য তারা সোসাইটি বানানো শুরু করে, এটাই সোসাইটির আইডিয়া। এভাবেই আমাদের সোসাইটির আইডিয়াটা শুরু হয়। এর আগে আমরা মানুষ একা থাকতো, কোনো সেফটি ছিল না, এজন্য। আচ্ছা এখন আমরা সোসাইটির কনসেপ্টে যাবো। ঠিক আছে, কনসেপ্ট অফ সোসাইটি। সোসাইটির সবচেয়ে ছোট পার্ট কি? ঠিক আছে, কোনো কিছুর সবচেয়ে ছোট পার্টকে সেটা স্মলেস্ট ইউনিট বলা হয়। তোমাকে এটা জিজ্ঞেস করবে, স্মলেস্ট ইউনিট অফ সোসাইটি, হোয়াট ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ সোসাইটি? ফ্যামিলি। ফ্যামিলি ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ সোসাইটি। একটা ফ্যামিলি কিভাবে স্টার্ট হয়? একটা মা বাবা, ওনাদের বাচ্চারা হয়, ওনারা একসাথে থাকে। প্যারেন্টস লিভিং উইথ ওয়ান অর মোর চিলড্রেন ফর্ম আ ফ্যামিলি। ঠিক আছে, প্যারেন্টস মানে মা বাবা, তাদের একটা বা দুইটা বাচ্চা, তাকে ফ্যামিলি বলে। যখন শুধু প্যারেন্টসরা নিজেদের বাচ্চাদের নিয়ে থাকে সেটাকে বলে নিউক্লিয়ার ফ্যামিলি। আর যখন ধরো গ্র্যান্ড প্যারেন্ট, আঙ্কেল, আন্ট এক্সেট্রা এদেরকে নিয়ে থাকে তখন সেটাকে বলা হয় জয়েন্ট বা এক্সটেন্ডেড ফ্যামিলি। আমার কথা যদি শোনা না যায় বা আস্তে শোনা যায় আমাকে জানাবা, ঠিক আছে? তাহলে আমার আবার ম্যানুয়ালি ঠিক করতে হয়।
ঠিক আছে? Family is the first stage of forming society. এটা একটা কোয়েশ্চেন, what is the first stage of forming society? Family. এখন formation of society, society form কিভাবে হয়? একটু আগে যেটা বললাম, in ancient times people struggled with harsh environment and wild animals. They began living together to collect food and stay safe. From family larger groups formed. ফ্যামিলির পরে কি হয়? ক্ল্যান। আমার মতো, আমি একটা ফ্যামিলি বললাম, আমার মতো আরো অনেকে আছে, ধরো আমাদের দাদা দাদি একই। আগের দিনে জয়েন্ট ফ্যামিলি বলতো না, ক্ল্যান বলতো, ঠিক আছে? জয়েন্ট ফ্যামিলি বলতে ক্ল্যান বুঝাইতো, যে গ্র্যান্ড প্যারেন্ট, আঙ্কেল, আন্টি, যাদের রক্ত এক, ব্লাড এক, একই ফ্যামিলি, ক্ল্যান। ক্ল্যানের সাথে তারপরে আমি আমার ফ্রেন্ড, আমার বন্ধুদের, আমার পরিচিত লোকজনদের, এদের সাথে আমি একই জায়গায়, একই একটা এলাকায় থাকা শুরু করলাম, সেটাকে বলে কমিউনিটি। তারপরে কমিউনিটির পরে কি আসে? আরো বড় অনেকগুলো কমিউনিটি একসাথে হয়ে, তোর সবাই একই ভাষায় কথা বলে, সবাই একই দেশে থাকে, সবাই একই দেখতে অলমোস্ট, সবার ধর্ম সবার ধর্ম একই হয় না সবসময়, ধরো মোটামুটি অলমোস্ট সবাই একই ধর্ম, সবার কালচার একই, সংস্কৃতি একই, সেভাবে কি তৈরি হয়? নেশন। একটা নেশন কি? একটা লার্জ সোসাইটি। A nation is a large society. Characteristics of society. সোসাইটিতে কি হয়? মানুষ একসাথে থাকে, they live together for specific purposes and needs. নির্দিষ্ট কারণে আর নির্দিষ্ট প্রয়োজনে মানুষ একসাথে থাকে, people live together. এই দুইটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এই দুইটা মুখস্থ রাখতে হবে, characteristics of society. What is the meaning of society? এটা হচ্ছে আমাদের সোসাইটির ডেফিনিশন। কি অ্যান্সার করে? What is society? এই কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে এটা, a system of human relationships where people live together to fulfill shared purposes. ঠিক আছে? A system of human relationships where people live together to fulfill shared purposes and necessities. মানে নিজেদের মিলামিশে থাকে, প্রয়োজনে, নিজেদের প্রয়োজন মেটাতে একটা সিস্টেম, কিসের? মানবিক সম্পর্কের। আচ্ছা ঠিক আছে, আরেকবার। সোসাইটি কি? হোয়াট ইজ সোসাইটি? এই কোয়েশ্চেনটা যখন জিজ্ঞেস করবে তুমি এটা লিখবে, a system of human relationships where people live together to fulfill shared purposes and necessities. যে মানবিক সম্পর্ক, মানুষের একজন আরেকজনের মধ্যে যে সম্পর্ক, ধরো মা আর বাবার মধ্যে সম্পর্ক, মা বাবা আর নিজেদের বাচ্চাদের মধ্যে সম্পর্ক, তোমার সাথে তোমার ফ্রেন্ডের সম্পর্ক, তোমার সাথে তোমার টিচার, তোমার ফ্যামিলির লোকজন, সবার সম্পর্ক, তোমার প্রতিবেশীর সম্পর্ক, এসব রিলেশনশিপ, হিউম্যান রিলেশনশিপের মধ্যে মানুষ একসাথে যখন থাকে, একজন আরেকজনকে হেল্প করে, একজন আরেকজনের প্রয়োজনে সাহায্য করে, নিজেদের প্রয়োজন মেটায়, এই পুরো সিস্টেমটাকে সোসাইটি বলে। বুঝছো? তোমরা কি আইডিয়াটা বুঝছো? স্টুডেন্টের কাছ থেকে আরেকটু এঙ্গেজমেন্ট আমরা আশা করতেছি, সবাইকেই বলতেছি। টিচার যখন তোমাদের স্লাইড গুলো পড়াবে, টিচারকে বলতেছি তোমরা স্লাইডের মাঝখানে তুমি কিছু প্রশ্ন করতে পারো। আমি আগের ক্লাসে দেখলাম যে ওদেরকে নাম ধরে ডাকলে ওরা বেশ সাড়া দেয়, তো এবারও এটা ট্রাই করতে পারো। আর স্টুডেন্টদের বলবো যে তোমরা সাউন্ড যদি শুনতে না পারো এটা বলো, তাহলে আবার রিপিট করবে, বা কোনো রকম প্রশ্ন থাকলে প্রশ্নটাও করো, তাহলে আপু কি বোঝাতে চাচ্ছে সেটা তোমাদের মাথার মধ্যে আরেকটু ভালো মতো ঢুকবে। আচ্ছা, আমি দেন কোয়েশ্চেন করি। মিলি আক্তার, তুমি আমাকে এক্সপ্লেইন করো, ক্যান ইউ এক্সপ্লেইন মি what what are the characteristics of society? ক্যারেক্টারিস্টিক্স অফ আ সোসাইটি হচ্ছে মানে মিস যেমন যখন একসাথে অনেকজন মিলেমিশে একটি জায়গায় বসবাস করে, এখানে মেইনলি পিপল একসাথে বসবাস করে যাতে তাদের যে ইচ্ছা এবং তাদের যে পারপোজ সেগুলো যাতে ফুলফিল হতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি, নিজেদের প্রয়োজন মেটাতে
they live together. Concept of society আসে হিউম্যানস একটা আইডিয়া হচ্ছে, আমাদের একটা আইডিয়া জানতে হবে যে মানুষ একা থাকতে পারে না, ঠিক আছে? আমরা সোশ্যাল বিং, ঠিক আছে? মানুষকে সোশ্যাল বিং বলা হয়, যে সামাজিক সামাজিক ব্যক্তি, সামাজিক একটা অস্তিত্ব। আমরা একা থাকতে পারি না। একজন যখন একা থাকার চেষ্টাও করে, বেশি দিন সে একা থাকতে পারবে না। আমাদের যখন মনে আছে তোমাদের যে 2020 সালে তোমরা মেবি ছোট ছিল, কোভিড হয়েছিল, সব বন্ধ হয়ে গেছিল, সবাইকে নিজেদের ফ্যামিলিতে থাকতে হয়েছে। যাদের কোভিড হয়েছে তাদেরকে আলাদা একা রুমে থাকতে হয়েছে। সেটার কারণে অনেকে ডিপ্রেশনে চলে গেছিল। কেন হয় এটা? কোয়ারেন্টিন মানে আলাদা থাকা, আইসোলেশন, একা থাকা। মানুষ এটা এভাবে থাকতে পারে না। হিউম্যানস আমরা, আমাদের যেভাবে বানানো হয়েছে, আমরা যেভাবে ফাংশন করি, আমাদের বডি, ফিজিক, আমাদের মেন্টালিটি যেভাবে ফাংশন করে, সেই বেসিসে উই আর সোশ্যাল। আমাদের সোশ্যাল রিলেশন লাগে, সেটা ছাড়া আমরা বাঁচতে পারি না, আমরা থাকতে পারি না। এর জন্য we live in groups and safe for safety and a better life. শুধু সেফটি না, একটা বেটার লাইফ। আমার মেন্টালি আমার ভালো থাকতে হবে। আমার যদি বেঁচে থাকতে হয়, আমার মেন্টালি সাউন্ড, মানে আমার মেন্টালি ভালো থাকতে হবে। দ্যাট ইজ অলসো ওয়াই আমরা সোসাইটিতে থাকি। লিভিং টুগেদার, একসাথে থাকলে ক্রিয়েট রিলেশনশিপস সাচ অ্যাজ কি কি তৈরি হয়? ফ্রেন্ডশিপ এন্ড ফ্যামিলি রিলেশন। ফ্যামিলি মানে কিন, ফ্যামিলির আরেকটা সিনোনিম হচ্ছে কিন, ঠিক আছে? ফ্যামিলি আর কিন এক জিনিস। ফ্রেন্ডশিপ তৈরি হয়, ফ্যামিলি রিলেশন তৈরি হয়, হেল্প এন্ড কোঅপারেশন, সাহায্য আর একসাথে কাজ করা। ধরো আমরা, ধরো একটা গ্রামে ব্রিজ ভেঙে গেল, ব্রিজের ওই পারে স্কুল, এখন কেউ যাইতে পারতেছে না, তখন কি করবে? সোসাইটির সবাই এসে ব্রিজটা ঠিক করে দিবে, বাচ্চারা স্কুলে যাবে। এটাই হচ্ছে কোঅপারেশন। আমার ধরো দুইটা ফ্যামিলি, দুইজনের বাচ্চা স্কুলে যায়, তো তারা একসাথে যদি কাজ করে, একটা ব্রিজটা ধরো ভেঙে গেল, ঠিক করলো, তাহলে দুইজনের বাচ্চা স্কুলে যেতে পারবে। এটাই কোঅপারেশন, একজন আরেকজনকে সাহায্য করা। তোমারও লাভ হলো, আমারও লাভ হলো। সিম্প্যাথি হতেছে অন্যের জন্য কষ্ট পাওয়া। ধরো আমার নেইবার, আমার পাশের বাসায় যে থাকে, তার বাবা মারা গেল, দাদা মারা গেল, তার জন্য আমার নিজের কষ্ট হচ্ছে। সিম্প্যাথি, আমি তার বাসায় খাবার পাঠাচ্ছি, আমি তাকে যে সান্ত্বনা দিচ্ছি, কনসোলেশন, এটা হচ্ছে সিম্প্যাথি। কনফ্লিক্ট, আবার কনফ্লিক্টও ক্রিয়েট হয়, ঠিক আছে? একসাথে থাকলে মানুষের মধ্যে ঝগড়াও হয়, এটা হচ্ছে একটা নেগেটিভ সাইড। কনফ্লিক্ট হচ্ছে একটা নেগেটিভ সাইড, যে একসাথে থাকলে মাঝে মাঝে ঝগড়া তৈরি হয়। তোমার সাথে তোমার ভাই বোন থাকলে ঝগড়া তৈরি হয় না? ডেফিনেটলি হয়। কোনো না কোনো কিছু নিয়ে ঝগড়া তৈরি হবে, টিভি রিমোট নিয়ে ঝগড়া হয়, মোবাইল নিয়ে ঝগড়া হয়, এগুলোই কনফ্লিক্ট। আর বড় কনফ্লিক্ট হয়, ধরো ফ্যামিলির মধ্যে, ফ্যামিলিতে দাদা মারা গেছে, একটা জায়গা রেখে গেল, এখন ভাই তিন ভাই জায়গা নিয়ে মারামারি করবে, যে বাবা এটা কার জন্য রেখে গেছে। এটাই হচ্ছে কনফ্লিক্ট। আবার আমরা যখন একটা দেশ করি যখন, এটা একটা দেশ, আমরা বর্ডার, এটা হচ্ছে বর্ডার, এটা আরেকটা দেশ। আর আমার মনে হবে যে যে এইটুক জায়গা আছে, এখানে ধরো এইটুকু আমি নেই, ওরও মনে হবে এইটুক আছে, আমি নেই। এভাবে দুইটা দেশের মধ্যে কনফ্লিক্ট সৃষ্টি হয়, এভাবে ঝগড়া লাগে। আর দুইটা দেশের মধ্যে যখন কনফ্লিক্ট সৃষ্টি হয়, তখন যুদ্ধ লেগে যায়। দুইটা দেশ কিন্তু আলাদা সোসাইটি, ও হইতেছে নিজে একটা সোসাইটি, ও হইতেছে আরেকটা সোসাইটি। দুইটা সোসাইটি আলাদা ভাবে থাকে, আলাদা লাইফস লিড করে, দে লিভ ডিফারেন্ট লাইফস। এদের মধ্যে এভাবে ঝগড়া লাগে। মিউচুয়াল ডিপেন্ডেন্স কি? ধরো দুইটা মানুষ একজন আরেকজনের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? তুমি চিন্তা করো, একটা ফ্যামিলিতে একটা মম আর একটা ড্যাড, ঠিক আছে? একটা মম আর একটা ড্যাড ফ্যামিলিতে থাকে। মম হাউস ওয়াইফ, সে বাসায় থাকে, সে বাসায় কাজ করে। ড্যাড হচ্ছে সার্ভিস হোল্ডার, সে বাইরে একটা জব করে, ঠিক আছে?
এখন বাসায় বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা, আর বাসা দেখতে হয়। বাসা তো রাত সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করে। তার এখন বাসায় তার বাচ্চা দেখার জন্য, দেন বাসার ডিফারেন্ট কাজ করার জন্য, বাসায় কেউ আসলে বা বাসার মেইনটেনেন্স এর কাজ, এগুলো দেখার জন্য হেল্প দরকার হয় না, মম ওগুলো হেল্প করে। আর বাচ্চাদের পড়াশোনা, তারপর বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, বাচ্চাদের পড়ানো, এগুলো কে দেখে? মম দেখে। আর দেন বাচ্চাদের পেমেন্ট, খাবার পেমেন্ট আনা, স্কুলের পেমেন্ট, এন্ড দেন ফ্যামিলির জন্য বাজার করা, এসব জিনিস হয়তো ড্যাড দেখতে পারে। ঠিক আছে? সো ড্যাড সকাল থেকে কাজ, রাত পর্যন্ত কাজ করে। তার হেল্প লাগবে না বাসায়? সে কি সকাল থেকে অফিস ছেড়ে বাসায় আসতে পারবে? বা মম কি উনি কি একাই সব করতে পারবে সারাদিন? উনি বাচ্চা দেখবে and then আবার আর্ন করবে। অনেক টাফ হয়ে যায় না? অনেক টাফ হয়ে যায়। এর জন্য একজন আরেকজনকে যখন হেল্প করে, সে হেল্প করতেছে, ফাইন্যান্সিয়ালি হেল্প করতেছে, আর সে লেবার দিয়ে হেল্প করতেছে। দুইজনের মধ্যে একটা মিউচুয়াল ডিপেন্ডেন্স আছে, যে একজনকে প্রপারলি ফাংশন করতে হলে আরেকজনের হেল্প লাগবেই। একা একা করা যাচ্ছে না, ফ্যামিলি একা দেখা যায় না। এটাই হচ্ছে মিউচুয়াল ডিপেন্ডেন্স। ঠিক আছে? বা ধরো তুমি আর তোমার ফ্রেন্ড একটা গ্রুপ প্রজেক্ট করতেছো, তোমাদের একটা পোস্টার পোস্টার বানাইতে দিছে। তুমি আঁকতে পারো আর তোমার ফ্রেন্ডের হাতের লেখা সুন্দর। এখন তুমি যদি একা করতে চাও, তুমি একা করতে পারবে? তুমি ধরো তুমি আঁকলে অনেক সুন্দর, এখন তোমার হাতের লেখা সুন্দর না, পোস্টারের লেখা কিছুই বুঝা গেল, তাহলে কোনো লাভ হলো? হলো না। তোমার ফ্রেন্ডের হাতের লেখা সুন্দর, ও লিখলো কিন্তু আঁকতে পারে না, ওর আঁকা সুন্দর না, তাহলে কোনো লাভ হলো? হলো না। এর জন্য একজন আরেকজনকে হেল্প করতে হয়, একজন আরেকজনের উপরে ডিপেন্ড করে মানুষ, সেটাই হইতেছে mutual dependence. When people live together in harmony with these relationships, it's called society. এসব রিলেশনশিপে হারমোনিতে থাকে, হারমোনি মানে সুখে শান্তিতে। একটা সোসাইটিতে দেখছো অনেক মানুষ থাকে, এখানে তোমার উপজাতিরা থাকে, তোমার মুসলিমরা থাকে, হিন্দুরা থাকে, খ্রিস্টানরা থাকে, বুদ্ধিস্টরা থাকে, সবাই থাকে। সোসাইটিতে অনেক মানুষ থাকে। পার্টস অফ সোসাইটি, সোসাইটি ইজ মেড অফ স্মল ইনস্টিটিউশনস। ফ্যামিলি সবচেয়ে ফার্স্ট ফেজ, ক্ল্যান, গোত্র। অথচ এখন কিন্তু ক্ল্যান নাই, ক্ল্যানের জিনিসটা আগে ছিল, আদিম যুগে ছিল, এখন আর নাই। ক্লাব, তোমার স্কুলের কম্পিউটার ক্লাবে কি, যারা কম্পিউটার টেকনোলজি পছন্দ করে ওরা একসাথে ক্লাব জয়েন করে কম্পিউটার ক্লাব। তোমাদের মধ্যে মিল আছে। ল্যাঙ্গুয়েজ ক্লাব, সবাই একটা ভাষা পছন্দ করো, তোমরা ভাষা নিয়ে আলোচনা করো, ডিসকাস করো, টেস্টে যাও, এটা ক্লাব। কোঅপারেটিভ মানে একজন আরেকজনকে সাহায্য করা। স্লাইডটা কি আমরা বুঝতে পেরেছি? ইয়েস মিস, ইয়েস মিস। ঠিক আছে, এখন আমাকে একজন বলতে পারবে যে সোসাইটির একটা নেগেটিভ সাইড কি? আমি একটা নেগেটিভ সাইড বুঝাইছি, হোয়াট ইজ দ্যাট ওয়ান নেগেটিভ সাইড অফ সোসাইটি? আচ্ছা, হ্যাঁ, নওশাদ তুমি এক্সপ্লেন করতে পারবা? হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে বোঝাতে পারবা যে সোসাইটির একটা নেগেটিভ সাইড কি? ও, নো বলতেছো? আচ্ছা, তুমি কি বুঝতে পারো নাই? আবার বুঝবো? আচ্ছা, সোসাইটির একটা নেগেটিভ সাইড হচ্ছে কনফ্লিক্ট, মানে ঝগড়া। ঠিক আছে? কনফ্লিক্টের সবচেয়ে ইজি মানে হচ্ছে ঝগড়া। ঝগড়া কাদের মধ্যে লাগে? ফ্যামিলিতে অনেকে একসাথে থাকে, তাদের মধ্যে ঝগড়া লাগতে পারে। তোমার আর তোমার ভাই বোনের মধ্যে ঝগড়া লাগতে পারে। তোমরা একসাথে থাকো, ঝগড়া লাগবে, সবসময় লাগে। পৃথিবীতে অনেকগুলা দেশ থাকে, একটা পৃথিবী, দেশ অনেকগুলা, 195টা, ঝগড়া লাগবেই, সবসময় ঝগড়া লাগে। আর দেশের মধ্যে যখন ঝগড়া লাগে, এটাকে অনেক বড় একটা ঝগড়া, এটাকে ঝগড়া বলা যায় না। তখনই কনফ্লিক্টটাকে বলে ওয়ার, যুদ্ধ। এখন বুঝছো? এখন হচ্ছে ইম্প্যাক্ট অফ ন্যাচারাল এন্ড জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট অন সোশ্যাল লাইফ।
প্রকৃতি আর জিওগ্রাফি। জিওগ্রাফি মানে একটা দেশ বা একটা জাতি কোথায় অবস্থান করে, লোকেশন, ঠিক আছে। লোকেশনের কারণে আর নেচার, প্রকৃতির কারণে আমাদের সোসাইটিতে কি সব এফেক্ট আসছে, যে প্রভাবটা কি এদের সোসাইটি, নেচার এন্ড লোকেশনের এফেক্ট কি, প্রভাব কি সোসাইটিতে। Human life is affected by natural and geographical environment. Human life, natural or geographical environment দিয়ে affected. Sometimes humans change the environment, but often the environment control lifestyle, manner and culture. যেমন আমাদের দেশ নদী দিয়ে ভরা, ঠিক আছে, আমাদের দেশে অনেক নদী, আমাদের দেশে প্রত্যেকটা নদী নদী আমাদের দেশে নদী আছে, এর জন্য আমাদের লাইফস্টাইল, আমাদের কালচার সবই নদীর উপরে বেস। আমাদেরকে কি বলে, এগ্রিকালচারাল কান্ট্রি, কৃষি প্রধান দেশ। আমরা কেন এগ্রিকালচারাল? কারণ আমাদের এখানে অনেক নদী, আমাদের লাইফস্টাইল নদীর উপরে বেস করে বানান। যে দেশে বরফ পড়ে, রাশিয়াতে সবসময় বরফ পড়ে সাইবেরিয়াতে, ওদের লাইফস্টাইল কিসের উপরে বেস করা? শীতের উপরে, বরফের উপরে। ওদের এখানে নদী নাই, ওরকমই থাকে। এভাবে ডিফারেন্ট জায়গা, ডিফারেন্ট লোকেশনের উপরে বেস করে মানুষের লাইফস্টাইল, সোসাইটি টাইপ, মানুষের ব্যবহার, মানুষের কালচার সবই ডিফারেন্ট হয়। Rivers and civilizations. Rivers make life easier for humans. পৃথিবীর বেশিরভাগ সিভিলাইজেশনই নদী থেকে শুরু হয়েছে। পৃথিবীর সবচেয়ে প্রথম সিভিলাইজেশন যেটা, মেসোপটেমিয়া সিভিলাইজেশনের নাম, মেসোপটেমিয়া, এটা পৃথিবীর সবচেয়ে প্রথম সিভিলাইজেশন। এটা দুইটা নদীর তীরে উঠে। নদী দুইটার নাম কি? টাইগ্রিস আর ইউফ্রেটিস। মেসোপটেমিয়া ইরাক, ইরান নদীর তীরে ছিল। বাংলাদেশ কোন নদীর তীরে? গঙ্গা নদীর তীরে। বেসিন, বেসিন মানে হইতেছে তীর, নদীর তীর মানে বেসিন। গঙ্গা নদীর তীরে, রিভার গ্যাঞ্জেস। ইন্দুস সিভিলাইজেশন কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে, সিন্ধু নদীর তীরে, অন দ্য বেসিন অফ দ্য রিভার সিন্ধু। ইজিপশিয়ান সিভিলাইজেশন কি? নাইল রিভারের তীরে, বেসিন অফ দ্য রিভার নাইল, ইজিপ্ট। এগুলা, এই চারটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এগুলা বই থেকে নেওয়া, তোমার এগুলো মুখস্থ রাখতে হবে। ইন্দো সিভিলাইজেশন কোন নদীর বেসিনে? রিভার সাইন। ইজিপশিয়ান সিভিলাইজেশন রিভার নাইলের বেসিনে। মেসোপটেমিয়ান সিভিলাইজেশন অন দ্য ব্যাংক অফ টাইগ্রিস এন্ড ইউফ্রেটিস। বাংলাদেশ is situated on the bank of the river Ganges. এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তুমি জানো নদীর তীরেই কেন বেশিরভাগ সিভিলাইজেশন উঠে? মিস, কারণ নদীর আশেপাশের মানে এরিয়া গুলি অনেক ফার্টাইল, ওখানে তাদের ফসল বা হারভেস্ট করার জন্য অনেক কিছু থাকবে। হ্যাঁ, আমার ফসল ফলাতে আমার সেচ দেওয়া লাগবে, আমার পানি লাগবে, আমি পানিটা নদী থেকে পাবো। আমি নদীর কাছে থাকলে আমি নদীর মাধ্যমে ট্রান্সপোর্টেশন এবং কমিউনিকেশন সহজ হয়ে থাকে এর জন্য। হ্যাঁ, আবার কমিউনিকেশনও সহজ হয়ে থাকে। আমি ফসল ফলাইছি, আমি এখন এক গ্রাম থেকে আরেক গ্রামে পাঠাবো, আমি রাস্তা দিয়ে গরুর গাড়ি দিয়ে ঠেলে ঠেলে না নিয়ে আমি নৌকা দিয়েই চলে যেতে পারি তাড়াতাড়ি। এর জন্য সব সিভিলাইজেশনই, বেশিরভাগ সিভিলাইজেশন নদীর তীরে গড়ে ওঠে। আর বাংলাদেশে অনেক নদী, বাংলাদেশে কতগুলা নদী আছে জানো? 14,015টা নদী। এর জন্য বাংলাদেশ অনেক ফার্টাইল। এনভায়রনমেন্ট এন্ড অকুপেশন। কোন জায়গায় চাকরি কিসের উপরে ডিপেন্ড করে? ন্যাচারাল রিসোর্সেস। ওই জায়গায় ন্যাচারাল রিসোর্সেস উপরে। বাংলাদেশের বেশিরভাগ মানুষই কি ফার্মিং করে, ফার্মার। কেন তারা ফার্মার? কারণ আমাদের সব রিসোর্সেস থেকে আসে? বেশিরভাগ নদী থেকে। আমাদের এখানে নদী আছে, আমাদের মাটি অনেক ফার্টাইল। তাই আমরা কি করি? আমরা অনেক চাষ করি না? আমরা অনেক চাষ করি, তাই আমাদের অনেক চাষি দরকার হয়, আমাদের অনেক ফার্মার দরকার হয়। তাই বেশিরভাগ মানুষ কি? ফার্মার। অবশ্য এখন বেশিরভাগ মানুষ ফার্মার
না, অনেক কমতেছে, নদী কমতেছে, ফার্মিং কমতেছে, বাট টেকনিক্যালি বলতে গেলে এভাবেই হয়। যেমন মাইনাররা লিভ ইন মাইনিং এরিয়া। মাইনিং কি, তোমার খনি আছে না, বড় বড় গুহা, গুহা থেকে কি বের করে, ডায়মন্ড, গোল্ড, গ্যাস, এসব মাইনিং করা হয়। এসব যে গুহা থেকে বের করার যে প্রসেসটা, এটাকে মাইনিং বলে, আর যারা এটা করে তাদেরকে মাইনার বলে। মাইনাররা কোন এরিয়াতে থাকে? অবভিয়াসলি তারা মাইনিং এরিয়াজ এর কাছে থাকবে। এই যে এটা হচ্ছে, এই ছবিটা দেখছো যে ইজিপ্ট, ইজিপ্টের পিরামিড, ইজিপ্ট, এটা হচ্ছে রিভার নাইল, ইজিপ্ট রিভার নাইলের তীরে গড়ে উঠছিল। বাংলাদেশ ইজ রিভারাইন, রিভারাইন মানে নদী দিয়ে ভরা, নদী মাতৃক, রিভারাইন কান্ট্রি। কমন ট্রান্সপোর্ট কি? বোট, লঞ্চ, স্টিমার। আমাদের আরো ট্রান্সপোর্ট কি আছে? ট্রেন, বাস, রিক্সা, ব্লক কার্ট, গরুর গাড়ি। সেই পার্টটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কারো? নো মিস। Alright, এখন আমরা নেক্সট স্লাইডে যাই। Impact of natural and geographical environment on social life. ঠিক আছে? Environment and cottage industries. আমাদের কটেজ ইন্ডাস্ট্রি কি? আমাদের দেশে শাড়ি বানায় যে, জামদানি শাড়ি, আমাদের বাংলাদেশের প্রাইড। বাংলাদেশের সবচেয়ে ফেমাস দুইটা জিনিস কি জানো? একটা হচ্ছে ইলিশ, একটা হচ্ছে জামদানি শাড়ি। জামদানি শাড়ি এভাবে যে তোমার এখনো হাত দিয়ে বোনে, মেশিন আছে কিন্তু জামদানি বানাতে মেশিন ইউজ করেন, কারণ জামদানি বানানোর যে টেকনিকটা, এটাই হইতেছে আমাদের হেরিটেজ, আমাদের ঐতিহ্য, আমাদের কটেজ ইন্ডাস্ট্রি। কটেজ ইন্ডাস্ট্রি কি কি হতে পারে আমাদের? সিল্ক ইন্ডাস্ট্রি। সিল্ক, রাজশাহীতে সিল্ক কোথেকে আসে জানো? সিল্ক ওয়ার্ম থেকে। একটা টাইপের পোকা থাকে, পোকাটা সিল্ক সিল্ক তৈরি করে, সিল্ক ওয়ার্ম থেকে সিল্ক আসে। তারপরে পটারি, মাটি দিয়ে জিনিস তৈরি করা, জামদানি শাড়ি বানানো, এগুলো হচ্ছে আমাদের কটেজ ইন্ডাস্ট্রি। যেমন ঢাকার ডেমরা কিসের জন্য ফেমাস? উইভিং আর ঢাকাই শাড়ির জন্য। ঢাকাই শাড়ি হচ্ছে জামদানি শাড়ি। উইভিং মানে হচ্ছে শাড়ি বানায় যে, শাড়ি বুনার যে প্রসেসটা, ওটাকে উইভিং বলে। কিসের জন্য? রিভার আর ক্লাইমেট। রাজশাহী সিল্ক ইন্ডাস্ট্রি। একটা গাছ আছে মালবেরি ট্রি, এই মালবেরি ট্রি থেকে সিল্ক ওয়ার্ম পায়। মাকড়সা যেভাবে দেখো না, মাকড়সার জাল তৈরি করে, সিল্ক ওয়ার্মরা ভাবে সিল্ক তৈরি করে, আর এই সিল্ক ওয়ার্ম গুলো মালবেরি ট্রি থেকে আসে। রিজনাল প্রোডাক্টস লিঙ্কড এনভায়রনমেন্ট, অঞ্চলের উপরে বেস করে ওই জায়গায় কি কি প্রোডাক্ট পাওয়া যায় এগুলো ডিপেন্ড করে, অঞ্চলের উপরে প্রোডাক্ট ডিপেন্ড করে। সুন্দরবনে জঙ্গল, অনেক গাছ আছে, গাছে মৌমাছিরা বাসা তৈরি করতে পারে, এর জন্য ওখানে অনেক মধু পাওয়া যায়। সিলেটে শীতল পাটি তৈরি করে। সোনারগাঁওতে মসলিন শাড়ি তৈরি করতে, মসলিন কাপড় তৈরি করতে আগে, মসলিন কাপড় এতই সিল্কি ছিল, এতই সফট ছিল যে একটা ছোট একটা আংটি এর মধ্যে দিয়ে একটা বড় একটা শাড়ি ঢুকিয়ে দিতে পারতো, একটা ম্যাচ বক্সে শাড়ি রাখা যেত। টাঙ্গাইলে টাঙ্গাইলে তাঁত দিয়ে শাড়ি তৈরি করে। মুক্তা গাছে একটা জায়গা আছে, ওই জায়গাটা তাদের মিষ্টির জন্য ফেমাস, মান্ডা সুইট বলে। ফরিদপুর মোল্লাসেস এর জন্য ফেমাস, মোল্লাসেস মানে গুড়। এনভায়রনমেন্ট, ড্রেস এন্ড হাউজিং। এনভায়রনমেন্টের উপরে, প্রকৃতির উপরে হাউজিং ডিপেন্ড করে। যেমন যেসব জায়গায় শীত পড়ে অনেক, ধরো রাশিয়াতে, সাইবেরিয়াতে, ওইসব জায়গায় মানুষ গরম কাপড় পরে, সবসময় জ্যাকেট, সোয়েটার এসব পরে। ট্রপিক্যাল রিজন, লাইট কটন ক্লোথস। ট্রপিক্যাল রিজন যেমন বাংলাদেশ হচ্ছে একটা ট্রপিক্যাল রিজন, বাংলাদেশ ট্রপিক্যাল মানে গরমের সময় গরম, শীতের সময় সেরকম শীত না, শীত থাকে কিন্তু সেরকম শীত না।
লাইট কটনের কাপড় পরে। আর্থকুইক এরিয়াজে মানুষ কেমন বাসা বানায়? বাসার ছাদ অনেক শক্ত বানায়, চেয়ার টেবিল অনেক শক্ত বানায়, যাতে এগুলো ভাঙে না আর যেগুলো নিচে লুকানো যায়। আর্থকুইক এরিয়া যেমন জাপানে। ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড আরবানাইজেশন। ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড আরবানাইজেশন, ট্রান্সপোর্ট হচ্ছে যাতায়াত, ইন্ডাস্ট্রি মানে হচ্ছে আমাদের যে বিজনেস, যে ধরো আমাদের যেসব সব এগুলো সবই হচ্ছে বিজনেস, ঠিক আছে? শাড়ি তৈরি করা, সিল্ক ইন্ডাস্ট্রি, এগুলো বিজনেস। আরবানাইজেশন মানে একটা গ্রাম, ভিলেজ, ভিলেজটাতে আস্তে আস্তে ডেভেলপমেন্টের কারণে ওটা যখন সিটি হইতে থাকে, ভিলেজ থেকে সিটি হওয়ার যে প্রসেসটা, ভিলেজ থেকে সিটি হওয়ার যে প্রসেসটা, সেটাকে বলে আরবানাইজেশন। অ্যাডভান্সড ট্রান্সপোর্ট হেল্পস ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এন্ড আরবান গ্রোথ। যাতায়াত যত ভালো হবে, ধরো একটা সিটিতে অনেক বড় বড় বিল্ডিং, অনেক বড় বড় ফ্যাক্টরি, অনেক বড় বড় ফ্যাক্টরি, আর মাঝখানে একটা নদী, নদীর এপারে হইতেছে একটা গ্রাম, গ্রামে অনেক ছোট বাসা, সেরকম কিছুই নাই, মানে ইন্টারনেটও নাই, ঠিক আছে? এখন নদী দিয়ে যাতায়াত যত ভালো হবে, যত ফাস্ট হবে, এখান থেকে ধরো ফ্যাক্টরির জিনিস এখানে আসতে পারবে, লোকজন এখানে আসতে পারবে, তারা এখানে এসে ফ্যাক্টরি বানাতে পারবে। ইন্টারনেটের যে সার্ভিসের যে কোম্পানি, ওরা এখানে নদী দিয়ে আসতে পারবে, এসে ইন্টারনেট টাওয়ার বানাতে পারবে, তাহলে গ্রামটাও শহর হয়ে যাবে। এর কি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই প্রসেসটাকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলে, আরবানাইজেশন বলে। এভাবে কি হয়? আরবান গ্রোথ হয়, শহর তৈরি হয় এভাবে। গুড ওয়াটারওয়েজ, ইন্ডাস্ট্রিজ আর নারায়ণগঞ্জ আর চট্টগ্রাম। নারায়ণগঞ্জ আর চট্টগ্রামের পানির রাস্তাগুলা, যে ওয়াটারওয়ে মানে পানি দিয়ে চলাচল করার যে রাস্তা, ওয়াটারওয়েজ গুলো ভালো, এর জন্য ওখানে অনেক ইন্ডাস্ট্রি নারায়ণগঞ্জ আর চট্টগ্রামে। এই পার্টটা একটু কঠিন ছিল। ডিড ইউ গাইস আন্ডারস্ট্যান্ড? Yes, miss. মিস আচ্ছা, দেন আমাকে তো এক্সপ্লেইন করো আরবানাইজেশন কি, হোয়াট ইজ আরবানাইজেশন? বাংলা এক্সপ্লেন করলে হবে। Ankush, yes, Ankush. Can you explain? Miss, me. Yeah, you. You can explain in Bangla if you want. Just explain to me what urbanization is. Miss, the process of slowly turning a village area into a more urban and modernized area is called urbanization. Yeah, you're correct. Thank you. That was a very good answer. It's on different stages of evolution in society. মিস আমাদের ক্লাসটি কখন শেষ হবে? আচ্ছা, সেটা ভাইয়াকে জিজ্ঞেস করো। এই ক্লাসটা শেষ হবে 3:40-এ। হ্যাঁ, 3:40-এ শেষ হইলে তারপর তোমাদের এখন পর্যন্ত বাংলা হইছে, বিজিএস হইছে, আর একটা ক্লাস বাকি আছে আইসিটি, সেটা 3:40 থেকে 3:30 পর্যন্ত চলবে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি এই পার্টটা পড়াবো এন্ড দেন আমাদের আজকের স্লাইড শেষ, ঠিক আছে? ডিফারেন্ট স্টেজেস অফ এভলিউশন ইন সোসাইটি। সোসাইটির আমরা এখন যে মডার্ন এরাতে থাকি, থাকতেছি, ঠিক আছে? উই আর লিভিং ইন দ্য মডার্ন এরা। এখানে আসার জন্য আমরা কি থেকে শুরু করছিলাম? উই স্টার্টেড ফ্রম নাথিং, ঠিক আছে? আমরা একটা ছোট বাসা বানায় একটা গর্ততে মানুষ থাকতো, আমাদের এনশিয়েন্ট পূর্বপুরুষরা, আদিম যুগের মানুষরা
তারা একটা গুহাতে থাকতো, তারপরে তারা মনে করে যে তাদের সোসাইটি তৈরি করতে হবে, একসাথে থাকতে হবে, ফ্যামিলি তৈরি করতে হবে। সেখান থেকে আস্তে আস্তে আমরা ডেভেলপ করে এখন আমাদের আজকের সোসাইটিতে আসছি। আমরা আগে গুহাতে থাকতাম, আমরা সেখান থেকে শিকার করা শিখি, আমরা কাপড় বানানো শিখি ফার্স্টে গাছের পাতা থেকে, এন্ড দেন তারপর আমরা পশু পাখি শিকার করি, এন্ড দেন আমরা পশু পাখি শিকার করার পরে আমরা রিয়েলাইজ করি আচ্ছা আমি যে গরু ছাগল শিকার করতেছি আমি তো ওদের মেরে খাওয়া ছাড়া আর অনেক কিছু করতে পারি। আমি গরু থেকে দুধ নিতে পারি, আমি গরুর ধরো গরু ছাগলের চামড়া দিয়ে লেদার লেদার দিয়ে আমি কাপড় বানাতে পারি, আমি পাথরকে চাকা বানাতে পারি, পাথরটাকে আমি কেটে কেটে একটা গোল শেপ আকার দিয়ে আমি চাকা বানাতে পারি, হুইল, আমি সেটা দিয়ে গরুর গাড়ি বানাতে পারি, আমি কাঠ কেটে বাসা বানাতে পারি। রিয়েলাইজ করে আস্তে আস্তে বাসা বানায়, এটার পরে তারা আরো ডেভেলপ হয়, তারা মানে যে পশু পালা শুরু করে, তারপরে তারা চাষ করা শুরু করে, তারপরে তারা ফ্যাক্টরি বানায়, মেশিন বানায়, তারপরে হইতেছে তারপরে আস্তে আস্তে 2000 সালের দিক থেকে মানুষ টেকনোলজির দিকে আসা শুরু করে, মোবাইল ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, নলেজ, এসব। এই 2000 থেকে 2026-এর যে টাইমটা আমরা এখন কোন এরাতে আছি, ইনফরমেশন এরা। ইনফরমেশন এরাতে আছি আমরা, কারণ এখন আমাদের ইন্টারনেটেই আমাদের সব আছে, আমরা ইন্টারনেট থেকেই সবকিছু নিতে পারি। তুমি এখন ইন্টারনেটে বসে ক্লাস করতেছো, 1990 সালে স্কুল ছিল বাট ইন্টারনেটে বসে ক্লাস করার ফ্যাসিলিটিটা ছিল না, ইউ কুড নট ডু দ্যাট ব্যাক দেন, বাট নাও ইউ ক্যান। দিস ইজ ওয়াই ইউ লিভ ইন দ্য মডার্ন ইনফরমেশন এরা। Society changes over time. Old society was very different from today's society, যেটা মাত্র বললাম যে আগে এভাবে থাকতো না মানুষ, তখনও সোসাইটি ছিল, এখনো সোসাইটি আছে, বাট দুইটা সোসাইটির মধ্যে there is a vast difference. Present society of Bangladesh formed through a long gradual evolution. যে এভলিউশনটা মাত্র এক্সপ্লেন করলাম, আমি শিকার করলাম, পশু পাখি পালা শুরু করলাম, আমি চাষ শুরু করলাম, ফ্যাক্টরি বানালাম, এভাবে উইথ গ্রোথ অফ নলেজ এন্ড সায়েন্স। সোসাইটি তৈরি করতে তোমার এভলিউশনের জন্য কি দরকার? নলেজ, জ্ঞান দরকার, আর সায়েন্স দরকার। সায়েন্স ছাড়া চাকা বানাইতে পারতো না, চাকা যে গোল, এই চাকা বানানোর জন্য জিওমেট্রির আইডিয়া লাগে, জিওমেট্রি কি সায়েন্সের পার্ট, ম্যাথের পার্ট, জ্ঞান লাগে। Societies changed quickly and modern society developed. Society will continue to change in the future. Future পাল্টাবে, ধরো আরো 100 বছর পর সোসাইটিতে রোবটসরা থাকবে, আরো 100 বছর পর এআই, অনেক এআই থাকবে, এআই এর আরো বেশি ভ্যালু থাকবে। তোমাদের বইয়ে যেটা দেওয়া 6 stages of social evolution, সোশ্যাল এভলিউশনের 6টা স্টেজ আছে। হান্টিং এন্ড ফুড গ্যাদারিং, সবচেয়ে প্রথম সোসাইটি কি ছিল? যারা শিকার করতো আর খাবার ইয়ে করতো, ধরো গাছপালা থেকে খাবার নিত, ফল, সবজি, এসব। ধরো মাটি থেকে শাক ইয়া করতো, আলু মাটি থেকে আলু বের করতো, তারা গাছ থেকে কমলা, আপেল এগুলা নিত, শিকার করতো। পিপল সার্ভাইভড বাই হান্টিং অ্যানিমালস এন্ড কালেক্টিং ওয়াইল্ড ফুড। নিজেরা কিন্তু চাষ করতো না, যেসব গাছ থাকতো জঙ্গলে ওইসব গাছ থেকেই তারা ফল ফ্রুটস নিত, ভেজিটেবলস নিত, আর পশু পাখি শিকার করতো। হর্টিকালচারাল সোসাইটি, যারা স্মল স্কেল, তখন চাষ করা শুরু করেনি, ধরো ও শিকার করতো যখন, তখনও একটা গাছ থেকে, জঙ্গলের একটা গাছ থেকে ও আপেলটার যে সিডটা দিয়ে কি করবে, এর জন্য সিডটা ওর বাসার সামনের গার্ডেনে রাখলো, ও গার্ডেনিং শুরু করলো, গার্ডেনিং কাল্টিভেশন শুরু করলো। এটা হচ্ছে হর্টিকালচারাল সোসাইটি, মানে গার্ডেন বেসড সোসাইটি। প্যাস্টোরাল সোসাইটি মানে গরু ছাগল পালা শুরু করলো, গরু ছাগল ভেড়া এসব পালা শুরু করলো। অ্যাগ্রেরিয়ান সোসাইটি মানে এই টাইমে এসে চাষ করা শুরু করলো, ফার্মিং, চাষ করা মেইন অকুপেশন হয়ে গেল। ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি মানে ফ্যাক্টরি, মেশিন, ইন্ডাস্ট্রি এসব ডেভেলপ করলো এই টাইমটাতে এসে। চাষ করা থেকে তারা ইন্ডাস্ট্রিতে এসে করলো, ইন্ডাস্ট্রিতে পা ফেললো, ফ্যাক্টরি বানানো শুরু করলো, ধরো কাগজের ফ্যাক্টরি,
মোবাইলের ফ্যাক্টরি, তোমার মেশিনের ফ্যাক্টরি, এসব। পোস্ট ইন্ডাস্ট্রিয়াল, পোস্ট মানে পরে, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি পরের যে সোসাইটি, আমরা এখন ওইটাতে আছি, আমরা এই সোসাইটিতে থাকি। এই সোসাইটিতে কি কি চলে? টেকনোলজি, টেকনোলজির অনেক ইম্পর্টেন্স আছে এখানে। সার্ভিস, যেমন তোমার ইন্টারনেট সার্ভিস যে দিচ্ছে গ্রামীণ ফোন, বাংলালিংক, ওরা তোমাকে সার্ভিস দিচ্ছে, তুমি অনলাইনে পড়তেছো, তোমাকে এখানে সার্ভিস দেওয়া হচ্ছে, এটা হচ্ছে তোমার টেকনোলজির সার্ভিস। নলেজ, আইডিয়া, এখানে জ্ঞান ছাড়া চলবে না এই সোসাইটিতে। এডুকেশন, নলেজ এই সোসাইটির সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট পোস্ট ইন্ডাস্ট্রিয়াল। আমরা এখান থেকে আইডিয়াটা কি পাই? Society develops step by step through simple survival guides to modern technology based societies. শুধু প্রথমে আইডিয়াটা কি ছিল? শুধু বেঁচে সার্ভাইভ করা। আস্তে আস্তে ডেভেলপ করতে 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 এখন আইডিয়াটা কি? যে আমি আরো কত উন্নত করতে পারি, আমি আরো কত বেটার থাকতে পারি, আমি আরো কত ইমপ্রুভ করতে পারি। তুমি কি বুঝতে পেরেছো? অ্যান্সার করো, ডিড ইউ গাইস আন্ডারস্ট্যান্ড? ক্লাসের টাইম শেষ। তোমার হোমওয়ার্ক থাকবে, তোমার বইয়ে দুটো পার্ট থাকবে। আমি নেক্সট ক্লাসে দেখাবো, বাট হান্টিং এন্ড ফুড গ্যাদারিং আর হর্টিকালচারাল সোসাইটি, এই দুইটা যে পার্টটা তোমরা আমাকে পড়বা এন্ড ফিরে এসে ইউ উইল এক্সপ্লেইন টু মি। আর তুমি বুঝার চেষ্টা করবা, এন্ড তুমি বুঝলেও আমি আবার বুঝাবো, না বুঝলেও আমি আবার বুঝাবো। আর এভরিথিং আই টট ইউ আনটিল নাও, you will review all of this, okay?